So look at the board. Look at the board. Welcome to my class. Now I will try to solve this problem. It's the number one questions of your grammatical items. So here we see literature. Preposition, article and parts of speech. এখানে আমরা কিসের ব্যবহার দেখব? কিসের ব্যবহার দেখব? প্রিপজিশন, আর্টিকেল এবং আর কি পার্টস অফ স্পিচ। আসলে মূলত সবগুলোই তো পার্টস অফ স্পিচ হলো। প্রিপজিশন কি পার্টস অফ স্পিচ না? আর্টিকেল কি? আর্টিকেল অবশ্য পার্টস অফ স্পিচ না, ওটা আলাদা। যদিও তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে আর্টিকেল এক ধরনের কি, এক ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে ওটাও এক ধরনের পার্টস অফ স্পিচই হচ্ছে। তো আমরা এটা এখন সলভ করব। এটা কিভাবে সলভ করতে হয় তোমরা অনেক ছাত্রছাত্রী বোঝো না, তাদের জন্য আমরা এটা করলাম। তো প্রথমত এখানে যখন আমরা সলভ করব সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে নাম্বারিং করব। এই যে এ নাম্বার কি হবে, বি নাম্বার কি হবে, এভাবে আমরা নাম্বার দিই নাই, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, মনে করো জি, তারপর কি থাকলো এইচ আই, নিচে আর একটা জে, বেশি নিচে চলে গেল, যাই হোক। তো আমরা এইভাবে আমরা অ্যান্সারটা এই পাশে লিখব। তো প্রথমে আমরা প্রশ্নটা বুঝি। এখানে আমরা লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী লেখা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই যে শূন্যস্থান দেখতে পাচ্ছি এই শূন্যস্থানটা পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে আমি তোমাদের জন্য হাতে বক্সও বানাই দিছি, যদি এটা বইয়ের মতো বক্স হবে না, কারণ বইয়ের বক্স তো একেবারে শক করে করা থাকে, যাই হোক। সো এরপর বলা হচ্ছে ইউ মে নিড টু চেঞ্জ, তোমার প্রয়োজন হতে পারে কিসের? বদলের বা পরিবর্তনের। কি পরিবর্তনের? দ্য ফর্মস, ফর্মস মানে রূপ, এখানে যে রূপগুলো দেওয়া আছে, ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু কিছু শব্দের, এখানে বলছে কিন্তু কিছু শব্দের, সবগুলো নয়। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, এখানে বলছে তোমার প্রয়োজন হতে পারে একটা শব্দ একাধিকবার, একের অধিকবার ব্যবহার করার। তো সেটা করা লাগলে আমরা করব, কিন্তু আমার মনে হয় লাগবে না, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টায় আছে, যেহেতু আমাদের শূন্যস্থান 10টায়, আমাদের 10টাতেই হবে। কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে আমি এখানে আরেকবার এটা ইউজ করতে পারবো, সেটা করতে পারবা। তো আমরা প্রথমেই পড়ে নিই। তো এখানে বলে নেই যে এখানে বলা হচ্ছে ইউ মে নিড টু চেঞ্জ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু কিছু শব্দের তোমাদের কি করা লাগতে পারে? পরিবর্তন। তো একটু আগে তোমাদেরকে আমি যে কথাটা বলছিলাম লেখার সময়, যে এই যে দেখো ফর, টু, উইথ, বাই, অ্যাওয়ে, অ্যান, এগুলো হচ্ছে প্রিপোজিশন এবং হচ্ছে আর্টিকেল। তো আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে প্রিপোজিশন এবং আর্টিকেলে কোনো চেঞ্জ করা লাগবে না। যদি চেঞ্জ করা লাগে তাহলে এখানে দেখো ফার্টিলাইজার, সো এটাও একটা নাউন, এটা তো চেঞ্জ করা লাগবে না। এনভায়রনমেন্ট, এটা তো চেঞ্জ করা লাগবে না। যদি লাগে তাহলে এখানে আমরা এনভায়রনমেন্টাল বা এনভায়রনমেন্টালি করতে পারি। এরপর দেখো ওয়েস্ট, ওয়েস্টটা হচ্ছে ভার্ব, এটা চেঞ্জ করা লাগতে পারে। ওয়েস্ট থেকে ওয়েস্টে যেরকম হতে পারে। স্ট্যান্ড, এটাও একটা ভার্ব, এখান থেকে স্ট্যান্ডিং, স্টুড ইত্যাদি ইত্যাদি চেঞ্জ আমাদের করা লাগতে পারে। তো আমরা দেখে নেই কী করা যায়। সো ওয়াটার, প্রথমেই বলা আছে কি ওয়াটার, ওয়াটার কি কোমা দিছে, দেখো কোমা দিয়ে লিখছে কি এ নাম্বার ড্যাশ ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দ্য হিউম্যান ড্যাশ, এবং এখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, দেখো এখানে আরেকটা কোমা আছে, তারপরে ভার্ব দেওয়া আছে, যদিও একটু উপরে চলে গেছে। তাহলে এই যে এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল করাই, তোমাদেরকে আমি আগেও শিখিয়েছিলাম, দেখো এখানে একটা কোমা এবং তারপরে এখানে কি দেওয়া আছে? আরেকটা কোমা, এখানে ইজটা বেশি উপরে গেছে, এখানে দিলাম, হ্যাঁ আচ্ছা এটা ইজ। তাহলে তারপরে দেখো ভার্ব দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে ওয়াটার একটা সাবজেক্ট দেওয়া আছে বাক্যের শুরুতে, কিন্তু মাঝখানে কোমা দিয়ে বাকি অংশ কিছু দেওয়া আছে, তারপর আবার ভার্ব দেওয়া আছে। তার মানে মাঝখানে যাই থাকে না কেন ভার্ব কিন্তু এইটা। তাহলে এই ধরনের ক্ষেত্রে এই যে ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যে বাড়তি অংশ থাকে সেটাকে বলা হচ্ছে কি অ্যাপোজিটিভ। সেটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ। এটা কি তোমরা শুনেছো কখনো? হ্যাঁ শোনোনি? আচ্ছা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এটা লাগবেই। যারা তোমাদের বড় ভাই আপুরা আছে তাদের মডিফায়ার করার লাগে, ওরা কিন্তু জানেই যে এখানে অ্যাপোজিটিভ লাগে, ইউজে অ্যাপোজিটিভ। ওরা বোঝে না যে অ্যাপোজিটিভ কী। তো তোমরা এখনই বুঝলে অ্যাপোজিটিভ হচ্ছে যে কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া। কি দেওয়া? অতিরিক্ত তথ্য। সেই তথ্য যদি আমি দেই তাতে কোনো সমস্যা নাই, যদি না দেই তাও কোনো সমস্যা নাই। এটা মানুষের বোঝার সুবিধার্থে আমরা অতিরিক্ত তথ্য দেই। যেমন আমি যদি বলি যে মিস্টার হাফিজুর রহমান, কোমা, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন, কোমা, ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে এখানে এই যে মিস্টার হাফিজুর রহমান বললাম, তারপরে কি বললাম? দ্য প্রিন্সিপাল অফ আওয়ার ইনস্টিটিউশন। এই বাড়তি তথ্য না দিলেও আমি যদি বলতাম মিস্টার হাফিজুর রহমান ইজ অ্যান অনেস্ট পারসন, তাহলেও কিন্তু হয়ে যেত। তাহলে এইটাই হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা বোঝা গেছে? যে কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে যাই হোক, সেটা আমরা বুঝলাম। আমাদের এখানে সমাধান করা দরকার। দেখো ওয়াটার, এখানে ইম্পর্ট্যান্ট লেখা আছে এবং খেয়াল করে এখানে লেখা আছে কি এলিমেন্ট। কয়টা লেখা আছে? এলিমেন্ট মানে একটা,
এলিমেন্ট কয়টা? উপাদান, একটা না। তার মানে কি আমরা এখানে বুঝে গেছি এ বা অ্যান হবে, কিন্তু এখানে দেখো এখানে কি দেওয়া আছে? ভাওয়েল দেওয়া আছে, ইম্পর্টেন্ট। তাহলে ভাওয়েলের আগে কি হবে, অর্থাৎ উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তার আগে কি বসবে? আমরা বলেছি গত ক্লাসে অ্যান বসবে। কি বলেছি? অ্যান। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। ওখানেও আমরা লিখতে পারি চাইলে, তোমরা ওরকম শক করে মানে বক্স কি বলে নাম্বার দিয়ে উত্তরগুলো লিখে নাও। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আমরা এরকম প্যাসেজ আকারে লিখবো না। পরীক্ষায় কিভাবে লিখবো? ওই যে ওইখানে নাম্বার দিছি দেখো, এখানে এইভাবে আমরা লিখবো, পরীক্ষায় এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য হিউম্যান। দেখো হিউম্যান লেখা আছে, তো হিউম্যান কি হবে? এখানে আমরা হিউম্যান কিছু পাচ্ছি না, আমরা দিব হিউম্যান এনভায়রনমেন্ট, ঠিক আছে? এটার চেঞ্জ করা লাগতেছে না, হিউম্যান এনভায়রনমেন্ট। দেখো এটা তাহলে কি হলো বলো, জোরে বলো। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট পরিবেশ। আসলে কেন পরিবেশ? দেখো মানব পরিবেশ, এই মানুষের যে পরিবেশ, সেই মানব পরিবেশ বোঝানোর জন্য হিউম্যান এনভায়রনমেন্ট, হিউম্যান এনভায়রনমেন্ট। তাহলে ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট ইজ, এই পুরোটা হলো সাবজেক্ট, ইজ থেকে হচ্ছে ভার্ব। ইজ এসেনশিয়াল, আমরা এসেনশিয়াল বলি, কিন্তু তোমাদের আগের ক্লাসে বলছি আমরা শিয়াল বলবো না, এর উচ্চারণ কি? শল, শল, TIL, কি উচ্চারণ? শল। তাহলে ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল ড্যাশ হিউম্যান। তো নর্মালি এখানে এসেনশিয়াল ফর, এসেনশিয়াল কি হবে? ফর। অর্থগত দিক দিয়ে দেখে এসেনশিয়াল ফর হিউম্যান অ্যান্ড প্ল্যান্ট লাইফ, মানে গাছপালার যে জীবন বা মানব জীবন সেটার জন্য অত্যাবশ্যক বা জরুরি। তাহলে এখানে কি হবে? এসেনশিয়াল কি হবে? ফর। তোমরা যেটা বুঝবো না আমাকে সেটা জিজ্ঞেস করবা এই বোঝানোর পরে, ঠিক আছে? তাহলে হিউম্যান অ্যান্ড প্ল্যান্ট লাইফ, ইট ইজ নেক্সট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপার আছে। কিসের ব্যাপার? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে নেক্সটের পরে সবসময় কি হয়? নেক্সটের পরে সবসময় টু বসে। কি বসে? এটা একদম মুখস্থ রাখবা, এটা একদম মুখস্থ। নেক্সটের পরে কি বসে? নেক্সট টু অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে ইট ইজ নেক্সট টু, নেক্সট টু মানে পরে, অর্থাৎ ইট ইজ নেক্সট টু ইয়ার, অর্থাৎ বাতাসের পরেই এটার স্থান। এরপর আসো, ওয়াটার ক্যান বি পলিউটেড, পানি দূষিত হতে পারে কিভাবে? ইন ম্যানি ওয়েজ, নানা উপায়, নানাভাবে। সো তার উদাহরণ দিছে, এখানে লেখেনি ফর এক্সাম্পল, কিন্তু বুঝাইছে। ফার্মার্স ইউজ কেমিক্যাল, তাহলে তারা কেমিক্যাল কি ব্যবহার করে? কেমিক্যাল ফার্টিলাইজার। তাহলে এখানে কেমিক্যাল কি হবে? দেখো এখানে দেওয়া আছে কেমিক্যাল, এই যে ফার্টিলাইজার, এটা ইউজ করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, তাই না? আর কি করছি? অ্যান্ড করেছি, আর বাকি আছে এগুলো, তাই না? তাহলে কি হবে? কেমিক্যাল ফার্টিলাইজার, ফার্টিলাইজার। তো এখন এখানে কেমিক্যাল ফার্টিলাইজার মানে হচ্ছে রাসায়নিক সার। কেমিক্যাল ফার্টিলাইজার মানে কি? তাহলে কেমিক্যাল মানে রাসায়নিক, আর ফার্টিলাইজার হচ্ছে সার। এখানে তো আরেকটু বলি যে এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। কেমিক্যাল দেখো এখানে কেমিক্যাল অ্যাডজেক্টিভ হয়েছে, এরপরে হচ্ছে ফার্টিলাইজার নাউন, ঠিক আছে? তাহলে তারা রাসায়নিক সার ব্যবহার করে, এটা একটাই শূন্যস্থান, এখানে এরকম না রাখলে হবে। কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড ইনসেকটিসাইড, ঠিক আছে? ইনসেকটিসাইড বা ইনসেকটিসাইডসও আমরা দিতে পারি। মানে ইনসেকটিসাইডস মানে হচ্ছে কীটনাশক, পোকাকে যেটা নাশ বা ধ্বংস করবে। তাহলে ইনসেকটিসাইডস কোথায় গেল? ইন দেয়ার ফিল্ড, তাদের জমিতে। টু গ্রো মোর ফুড, আরও বেশি খাদ্য উৎপাদন করার জন্য, ঠিক আছে? সো দে গেট মিক্সড, দে গেট মিক্সড মানে সেগুলো মিশে যায়, তারা মিশে যায়। তারা বলতে কারা বলো তো জোবাইর? তারা কারা? তারা বলতে এই যে সারের কথা বলা হলো, কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো। তাহলে দে গেট মিক্সড উইথ, দে গেট মিক্সড, হ্যাঁ কি হয়েছে? ও বাদ গেছে না, এটা তো ঠিক আছে। দে গেট মিক্সড উইথ, এটা ঠিক আছে না? ইনসেক্টস ইন দেয়ার ফিল্ড টু গ্রো মোর ফুড। আচ্ছা দ্য রেইন, এখানে একটা সারা গেছে লাইন, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে দ্য রেইন অ্যান্ড ফ্লাডস, ঠিক আছে? ফ্লাডস তাহলে মানে বৃষ্টি এবং বন্যা। ওয়াশ অ্যাওয়ে, তাহলে এখানে কি হবে? ওয়াশ অ্যাওয়ে মানে হচ্ছে ধুয়ে নিয়ে যায়। তাহলে এখানে কি হবে? ওয়াশ অ্যাওয়ে মানে ধুয়ে নিয়ে যায় সাম অফ দ্য কেমিক্যালস, এই রাসায়নিকগুলার। তারপরে বলছে, আসলে ঠিকই বলেছো তোমরা, একটা ছাড়ছিলাম, দে গেট মিক্সড উইথ। মিক্সের পর সবসময় কি হয়? উইথই বসে। তাহলে এখানে আমরা এফ নম্বরে কি দিলাম? অ্যাওয়ে। এফ নম্বর হচ্ছে অ্যাওয়ে, আর এটা কি দিলাম? উইথ। তোমরা যেখানে বুঝবো না আমাকে বলবা, ঠিক আছে? তাহলে দে গেট মিক্সড উইথ রিভার ওয়াটার মানে পানির, নদীর পানির সাথে, ক্যানেল ওয়াটার খালের পানির সাথে, অ্যান্ড পন্ড ওয়াটার এবং পুকুরের পানির সাথে, ঠিক আছে? সো মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কল এবং কারখানা। কলকারখানা কি করে? পলুট ওয়াটার, পানিকে দূষণ করে। ড্যাশ থ্রোয়িং অয়েল, থ্রোয়িং অয়েল মানে কি? তেল নিক্ষেপ করে।
তাহলে আমরা দেখো এখানে কি হয়, এখানে আইএনজি আছে। নর্মালি আমরা জানি আইএনজি থাকলে তার আগে প্রিপজিশন বসে। আরও সহজ করে যদি বলি তাহলে বাই হবে। তাহলে বাই থ্রোয়িং, বাই মানে দ্বারা, অর্থাৎ নিক্ষেপের দ্বারা, নিক্ষেপ করে। বাই থ্রোয়িং ওয়েল, তেল নিক্ষেপ করে। ফুড, তাহলে এখানে দেখো ফুড কি হবে, ফুড ওয়েস্ট মানে খাদ্যের যে আবর্জনা। তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে থ্রোয়িং, এটা এইচ নাম্বার কি পাইলাম, ও এইচ নাম্বার বাই পাইছি তাই না, সরি, হ্যাঁ থ্যাংক ইউ। এইচ নাম্বার হচ্ছে বাই, আর আই নাম্বার কি পাইলাম, ওয়েস্ট। ওয়েস্ট মানে হচ্ছে এখানে নাউন, বর্জ্য বা আবর্জনা, ঠিক আছে। ফুড ওয়েস্ট অ্যান্ড হিউম্যান ওয়েস্ট মানে খাবারের যে উচ্ছিষ্ট অংশ এবং মানুষের মানব বর্জ্য অংশ, যে পেশাব পায়খানা এগুলো অনেক সময় ফেলে দেয় না নদীতে, এইগুলা, ঠিক আছে। ইনটু দ্য রিভার্স মানে নদীতে, অ্যান্ড ক্যানেলস এবং খালগুলোতে। সো আনস্যানিটারি ল্যাট্রিনস, স্বাস্থ্যসম্মত নয়, অস্বাস্থ্যসম্মত ল্যাট্রিনগুলা, সেগুলো কোনগুলা, ইন দ্য কান্ট্রি সাইড মানে গ্রাম এলাকায়। তাহলে গ্রাম এলাকার অস্বাস্থ্যসম্মত পায়খানাগুলা কি করে, তাহলে এখানে দেখো আরেকটাই বাকি আছে, কি আছে, ওয়েস্ট দিছি আমরা, উইথ দিয়েছি, তাহলে আছে একটা স্ট্যান্ড। তাহলে এখানে স্ট্যান্ড দিলে হবে না, স্ট্যান্ড দিলে ভার্বের মতো কাজ করতে, সেটাকে আসলে জিরান্ডের মতো করতে হবে, স্ট্যান্ডিং করতে হবে, না হলে এখানে অর্থটা ক্লিয়ার হবে না, ঠিক আছে। স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স মানে নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। মানে পুরোটাই এই দেখো কোথায় গেল, ল্যাট্রিনস, কোন ল্যাট্রিনস, তাহলে স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স নদীর তীরে অবস্থিত যেগুলো, তার মানে ওই ল্যাট্রিনটাকে মডিফাই করছে, এটা পুরোটাই অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করছে, আর অ্যাডজেক্টিভের ফ্রেজের মতো কাজ করতে গিয়ে এটাকে আইএনজি করা লাগছে, বোঝা গেছে। তাহলে স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স নদীর তীরে, অ্যান্ড ক্যানেলস এবং খালগুলোতে অলসো পলিউট ওয়াটার। তো আমার মনে হয় তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরও যদি কেউ কোনো অংশে বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে বলো, আমি সেই অংশগুলো তোমাদেরকে বুঝে দিচ্ছি। তোমাদের কার কোথায় বুঝতে সমস্যা সেটা বলো, বোঝা গেছে। এখানে বোঝনি এমন জোবায়ের, রাব্বি সব জায়গায় বুঝছো সবাই, হ্যাঁ জান্নাতি, আচ্ছা এই তুমি বুঝতেছ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা এখানে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় কে হলো এখানে, হ্যাঁ কেমিক্যালেও ক, কেমিস্ট্রিতেও ক। আসলে সিএইচের উচ্চারণ দুই রকম হয়, একটা হচ্ছে চর মতো আর একটা হচ্ছে কর মতো। যেমন স্টমাক, এই যে পাকস্থলী, ঠিক আছে, ব্রাঞ্চ চর মতো হলো, এরকম বিভিন্ন রকম থাকে। যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের এটা লিখতে অনেক সময় লেগেছিল, আমরা সমাধান করে দিতে বেশি সময় লাগলো না, ঠিক আছে। তো থ্যাংক ইউ অল, আশা করি সবাই ভালো থাকবা। এবং এই ক্লাসটি আমি ফেসবুকেও আপলোড দিব, তোমরা সেখানে দেখবা, বারবার দেখবা, তোমাদের বন্ধুদের জন্য শেয়ার করবা, তাহলে তোমাদের জন্য অবশ্যই কাজে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ অল।